সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। 2017, 18 এবং 20 সালে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে এই রকমের একটা গ্রাফিতি দেখা গেছিল। সেই গ্রাফিতির নিচে একটা স্বাক্ষর থাকতো, হবে কি। অর্থাৎ হবে কি নামে কোনো একটা গোপন গ্রুপ সুবোধ নামের মিশন পরিচালনা করছিল। সম্প্রতি ভারতের সিকিম প্রদেশে সুবোধের এমন একটা গ্রাফিতি আবার দেখা গেছে। সেই গ্রাফিতিতে সুবোধ একটা দোলনায় ঝুলছে, সেই দোলনাটা কাঁটাতারে মোড়ানো এবং দোলনার নিচে একটা পানির বালতি। পরিষ্কার বোঝা যাচ্ছে আন্তর্জাতিক সীমারেখা এবং ভূরাজনীতি বিষয়ে কোনো মেসেজ প্রদান করেছে সেই গ্রাফিতি। সুবোধ গ্রাফিতি গোপন এবং ধোঁয়াশে হওয়াতে এটা এক ধরনের রোমান্টিসিজম তৈরি করেছে। ফলে অনেক মানুষের এই সুবোধ সম্পর্কে সঠিক ধারণা নেই। প্রিয় দর্শক, এই ভিডিও দেখার পর সুবোধ এবং তার পিছনের কুশীলবদের বিষয়ে আপনার ধারণা পাল্টে যেতে পারে। কারণ এই ভিডিওতে আলাপ দেয়া হবে কে এই সুবোধ, অথবা কে এই সুবোধের অঙ্কনকারী। 2017 সালের সময়টা সুবোধদের পক্ষে ছিল না, তাহলে বর্তমান বাংলাদেশের সময়টা কি সুবোধদের পক্ষে? যারা সুবোধ এঁকেছে সেই হবে কি গ্রুপ সাম্রাজ্যবাদী মার্কিন ডিপ স্টেটের সাথে কোনোভাবে সংযুক্ত কি না? সুবোধ গ্রাফিতিকে আপাত দৃষ্টিতে নিরীহ দেয়ালচিত্র মনে হতে পারে, অথবা মনে হতে পারে একজন শিল্পীর নীরব প্রতিবাদ। কিন্তু এটা মোটেও নিরীহ কিছু নয়। সুবোধ সিরিজ মূলত বাংলাদেশে মার্কিন ডিপ স্টেটের চক্রান্ত ও গোপন কার্যক্রমের সিম্বলিক প্যারামিটার প্রকাশ করে। অর্থাৎ সুবোধ হচ্ছে মার্কিন ডিপ স্টেটের চক্রান্ত ও কার্যক্রম কখন কোন দিকে কতটুকু এগুচ্ছে বা পিছাচ্ছে সেসবের সিম্বলিক প্রকাশ। কথাটা শুনে প্রথমে খটকা লাগতে পারে, কিন্তু পুরোটা শুনলে পরিষ্কার বুঝতে পারবেন। প্রথম সুবোধ গ্রাফিতি আঁকা হয়েছিল 2017 সালে। সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। একটু পিছন থেকে আসি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে আমেরিকার অবস্থান নড়বড় হয়ে গিয়েছিল। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে একটা আলাদা স্টেট করা, বঙ্গোপসাগরে মার্কিন ঘাঁটি করা, বঙ্গোপসাগরের তলদেশের বিপুল সম্পদ হাতিয়ে নেয়া আমেরিকার 50 বছরের এই তিনটা স্বপ্ন বাস্তবায়নের পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তারা শেখ হাসিনার সাথে নানাভাবে সমঝোতা করার চেষ্টা করছিল, নানা প্রলোভনে ম্যানেজ করার চেষ্টা করছিল। কিন্তু শেখ হাসিনা আমেরিকার সাথে কোনো রকমের কম্প্রোমাইজ করছিলেন না, বরং তিনি নানাভাবে বুঝিয়ে দিয়েছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এবং যারা বঙ্গবন্ধু হত্যার পিছনে কলকাঠি নেড়েছে, সেই আমেরিকার সাথে বাংলাদেশের গভীর রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠবে না। তারপর থেকে আমেরিকা তাদের এদেশীয় বিশ্বস্ত এজেন্ট বদিউল আলম মজুমদারদের মাধ্যমে নানাভাবে চক্রান্ত করে যাচ্ছিল। তারা বারবার চেষ্টা করছিল শেখ হাসিনার পতন ঘটিয়ে বিএনপি জামাতের মতো তাদের দাসানুদাসদের ক্ষমতায় আনতে। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের শক্ত অবস্থানের কারণে তারা বারবার ব্যর্থ হচ্ছিল। শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদে 2015-16 সালে সিআইএ বেশ তৎপর হয়ে উঠেছিল। তারা চাচ্ছিল এখনই বিএনপিকে ক্ষমতায় আনতে। কিন্তু 2017 সাল নাগাদ শেখ হাসিনার একটানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার কিছু লক্ষণ স্পষ্ট হয়েছিল। তারা বুঝে ফেলেছিল সময় তাদের পক্ষে না। ঠিক সে সময়ে সুবোধের আগমন ঘটে আগারগাঁওয়ের দেয়ালে। সেখানে সুবোধের প্রথম মেসেজ ছিল, সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। খেয়াল করুন, এখন সময় পক্ষে না মানে এখানে পক্ষ বিপক্ষ রয়েছে। সময় যার বা যাদের পক্ষে না, তারা নিশ্চিতভাবে একটা পক্ষ। কিন্তু প্রথমত, একজন নিরীহ শিল্পীর কোনো পক্ষ থাকার কথা না। দ্বিতীয়ত, সময়টা যাদের পক্ষে না তাদেরকে পালিয়ে যেতে বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, পালাতে বলা কেন? পালানোর মানে হচ্ছে নিরাপত্তাজনিত বিষয়, অথবা অপরাধজনিত বিষয়, অথবা দুটোই। তাহলে কি সুবোধেরা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করার চেষ্টা করছিল, যেটা সংগঠিত করতে সময় তাদের পক্ষে না? হ্যাঁ, একদম তাই। সুবোধেরা মূলত তারা যারা সারা দেশে নেটওয়ার্ক বিস্তার করে মার্কিন ডিপ স্টেটের কার্যক্রম পরিচালনা করছিল বা পরিচালিত হচ্ছিল। হবে কি গ্রুপ মূলত সারা দেশে বিস্তৃত মার্কিন ডিপ স্টেটের সুবোধদের প্রতি সিম্বলিক বার্তা দিয়ে গেছে, এই করো সেই করো। অর্থাৎ
সুবোধেরা এবং মার্কিন ডিপ স্টেট একই পক্ষ। সুবোধ গ্রাফিতি যে মার্কিন ডিপ স্টেটের কার্যক্রমের সিম্বলিক প্রকাশ এবং সুবোধের শিল্পীরা যে মার্কিন এজেন্ট সেটার আরো কিছু লক্ষণ রয়েছে। 2017 এর শেষ নাগাদ সুবোধের অঙ্কনকারীদের খোঁজে প্রশাসন তৎপর হয়ে উঠেছিল। তারপর সুবোধেরা সত্যি সত্যি পালিয়ে গেছে। 2 বছর তাদের কোনো খোঁজ নেই। 2018 সালের শুরুতে আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে সরকার গঠন করে। 2018 সালের 4 আগস্ট মধ্যরাতে বদিউল আলমের বাসায় দুর্বৃত্তরা হামলা চালায়। তখন বদিউল আলমের বাসায় একটা গোপন মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেন এবং আরো কয়েকজন। এটা খুবই সহজ প্রশ্ন। মধ্যরাতে বদিউল আলমের বাসায় বার্নিকাট কি করছিলেন? কি বিষয়ে গোপন মিটিং চলছিল? নিশ্চিতভাবে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র। রাষ্ট্রদূত মানে একটা দেশের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি কোথাও মুভ করতে গেলে প্রশাসনকে আগে থেকে ইনফর্ম করতে হয়। প্রশাসনকে না জানিয়ে বাইরে গেলে সেটা তার নিরাপত্তারও প্রশ্ন। সেই সময়টা আরেক দিক থেকে খুব খুব গুরুত্বপূর্ণ। তার মাত্র 5 দিন আগে থেকে অর্থাৎ 29 জুলাই থেকে একটা আন্দোলন চলছিল। বাস অ্যাক্সিডেন্টে কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় দানাবাঁধা আন্দোলনকে শান দিয়ে ক্যাশ করার চেষ্টা করছিল সিআইএ এবং তাদের এদেশীয় এজেন্টরা। বলে রাখি 2018 সালের সেই আন্দোলন ছিল ফিল্ড টেস্ট। সেই ফিল্ড টেস্ট থেকে তারা বুঝতে পেরেছিল সময় শীঘ্রই তাদের পক্ষে আসবে। তাহলে সেই রাতে বদিউল আলমরা কি চলমান আন্দোলনকে কিভাবে আরো উস্কে দেয়া যায় সেই বিষয়ে ষড়যন্ত্র করছিলেন? যা হোক, দুর্বৃত্তদের হামলায় সেদিন তাদের সেই চক্রান্ত ভেস্তে গিয়েছিল। তারপর বদিউল আলমের উপর প্রশাসন কড়া নজরদারি আরোপ করে এবং তার পরপরই খুব দ্রুত সেই স্থান ফিল আপ করে দেবপ্রিয় ভট্টাচার্য এবং সৈয়দা রিজওয়ানারা। এই সময়ের মধ্যে মার্কিন ডিপ স্টেট নতুন পরিকল্পনা নিয়ে এগুতে থাকে। কিছুদিন পর আবারও 2020 সালে দেখা মেলে সুবোধ গ্রাফিতির এবং এবার গ্রাফিতির ভাষা হচ্ছে সুবোধ তুই ঘুরে দাঁড়া। কিন্তু কিসের বিপক্ষে ঘুরে দাঁড়াতে বলা হয়েছে? কার পক্ষ নিয়ে ঘুরে দাঁড়াতে বলা হয়েছে? কেউ হয়তো বলতে পারেন নিজের পক্ষে, রাষ্ট্রের বিপক্ষে বা সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের বিপক্ষে। এখানেই অন্ধত্ব, এখানেই ধোঁয়া, এখানেই গুগলি। আপনাদের মনে করিয়ে দিতে চাই 2010 সালে তিউনিসিয়ায় মার্কিন ষড়যন্ত্র সফল হবার পর 2011 সালে সিরিয়ায় যে আরব বসন্ত শুরু হয়েছিল সেটার শুরুটা ছিল এরকমেরই একটা গ্রাফিতি দিয়ে। একদল তরুণ একটা দেয়ালে 20 ফুট চওড়া একটা গ্রাফিতি এঁকেছিল। সেই গ্রাফিতিতে লেখা ছিল জনগণ সরকারের পতন ঘটাতে বদ্ধপরিকর। সেই গ্রাফিতি সিরিয়ায় মার্কিন ষড়যন্ত্রকে বেশ ফুয়েল দিয়েছিল এবং খুব দ্রুত সিরিয়ায় আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সেই তরুণরা যে জানতে বা অজান্তে মার্কিন ডিপ স্টেটের কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলাদেশে যারা সুবোধ গ্রাফিতি এঁকেছে সেই হবেকি গোষ্ঠীও মার্কিন ষড়যন্ত্রের সাথে যুক্ত এবং মার্কিন এজেন্ট হিসেবে কাজ করার সম্ভাবনা বেশি। সেই সম্ভাবনাকে আরো দৃঢ় করে সুবোধদের আন্তর্জাতিক বিচরণ। গত 31 জুন এই হবেকি গোষ্ঠী ভারতের সিকিম প্রদেশে 20 ফুট চওড়া একটা গ্রাফিতি এঁকেছে। কথা হচ্ছে সিকিমের বা ভারতের স্থানীয় কোনো এজেন্টের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে কি লোকচক্ষু আড়াল করে 20 ফুট চওড়া একটা গ্রাফিতি রাতের অন্ধকারে এঁকে ফেলা সম্ভব? কখনোই নয়। তাহলে বোঝা যাচ্ছে এই হবেকি গ্রুপ আন্তর্জাতিক এবং আন্তর্জাতিকভাবে মদতপুষ্ট। আর সেই আন্তর্জাতিক গোষ্ঠী হচ্ছে মার্কিন ডিপ স্টেট। তারা সিরিয়া ষড়যন্ত্রে গ্রাফিতি এঁকেছে, বাংলাদেশের ষড়যন্ত্রে গ্রাফিতি এঁকেছে, এখন আমেরিকার বর্তমানের প্রধান শত্রু ভারতেও তারা গ্রাফিতি এঁকে ষড়যন্ত্রের পথে এগুচ্ছে। ভারতের মাটিতে মার্কিন ডিপ স্টেট আগে থেকেই তৎপর। তার প্রমাণ বিজয় থালাপাতির উত্থান এবং ককরোচদের উত্থান। এমনকি মার্কিন চক্রান্তে অংশ নেয়া এই হবেকি গোষ্ঠী বাংলাদেশে থাক বা ভারতে থাক, এরা পরস্পর একই সূত্রে গাঁথা এবং পরস্পর সহযোগী। বাংলাদেশের 24-এর ষড়যন্ত্রেও ভারতের সুবোধ গোষ্ঠী সহযোগিতা করেছিল। খেয়াল করুন, আবু সাইদের মৃত্যুর 1 ঘন্টার মধ্যে ভারতের শিল্পী আবু সাইদের ছবি এঁকে ফেসবুকে ছেড়েছিল এবং সেটা মুহূর্তে ভাইরাল হয়েছিল। মজার বিষয় হচ্ছে কলকাতার শিল্পীদের আঁকা আবু সাইদের সেই ছবিটা অনেকটা সুবোধের গ্রাফিতির মতো, বা আরো ডিপলি এবং উল্টো ভাবে বললে আবু সাইদের আত্মাহুতির স্টাইলটাও যেন সুবোধের স্টাইলের সাথে মিলে যায়। আজব না?
দীর্ঘ বিরতির পর বাংলাদেশে সুবোধ গোষ্ঠী আবারও দীর্ঘ বিরতির পর বাংলাদেশের সুবোধ গোষ্ঠী আবারও দৃশ্যমান হয়। 5 আগস্ট বাংলাদেশে মার্কিন ষড়যন্ত্র সফল হবার পর হবেকি গ্রুপ আবারও 2টা গ্রাফিতি এঁকেছে। একটা গ্রাফিতিতে একটা তরুণী বাংলাদেশের পতাকা বুকে ধরে আছে, আরেকটাতে সুবোধ টেলিফোনে কার সাথে যেন কথা বলছে। 2টা ছবিতেই সুবোধকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের 24 পরবর্তী সময়টা সুবোধের পক্ষে এবং এটার জন্যই তারা গোপনে কাজ করছিল। প্রিয় দর্শক, আপনাদের প্রতি প্রশ্ন, একই সময়ে সুবোধ বাংলাদেশে হাসি খুশি, কিন্তু একই সময়ে ভারতের সিকিম প্রদেশে সুবোধ অখুশি কেন? তাহলে কি বাংলাদেশের বর্তমান সময় সুবোধের পক্ষে কিন্তু ভারতের সময় তার পক্ষে না? উত্তরটা কমেন্টে জানাবেন।